এই ভরা শীতের মরশুমে কোথাও ঘুরতে যাবে ভাবছো? পরিবারকে নিয়ে একটা দিন একটা বেলা একটু টাইম স্পেন্ড করবে ভাবছো? চলে এসো আমাদের নদিয়া জেলার পাশেই গঙ্গা নদীর ওই পারে হুগলি জেলায়। হুগলি জেলার ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ বা লাহিড়ী বাবার মন্দির এক সারাদিনের ঘুরে বেড়ানোর দারুণ ডেস্টিনেশন, পরিবার নিয়ে সময় কাটানোর দারুণ জায়গা। চলো আজকে সেই ভিডিও শুরু করি। যারা আমরা নদিয়া 24 পরগনা থেকে হুগলি যেতে চাই তাদের জন্য বেস্ট হলো রেলপথ। রেলপথে আমরা যাব প্রথমে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে আমরা পেয়ে যাব ব্যান্ডেল যাবার মেমু বা লোকাল ট্রেন বা বিভিন্ন ধরনের এক্সপ্রেস ট্রেন আমরা পেয়ে যাব কিছু সময় পর পর। আজকে আমরা প্রথমে নেমেছি নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে কিন্তু একটা দারুণ ব্যাপার, এই যে পায়রাগুলো কিন্তু মানুষকে এখন আর একদম ভয় পায় না, কারণ প্রচুর মানুষ এদেরকে খাবার দেয় আর এরা এখন পোষ্যই হয়ে গেছে। যাই হোক, পায়রাগুলো তাদের সারাদিনের খাবার খাচ্ছে, তাদের মতন চলছে। আমি চললাম এদিকে ব্যান্ডেলে। নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যান্ডেলে যাওয়ার ট্রেনগুলো ছাড়ে, যেখানে প্রথমেই আমরা দেখতে পাবো ভারতের জাতীয় পতাকা। সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ট্রেন বিভিন্ন সময়ে নৈহাটি স্টেশনে আসছে যাচ্ছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময়কে সাথী করেই চলে এসেছে আমাদের ব্যান্ডেল যাবার ট্রেন। আর এই ব্যান্ডেল যেতে বা ব্যান্ডেল চার্চ দেখতে বা ইমামবাড়া দেখতে আমাদেরকে কিন্তু নামতে হবে হুগলি ঘাট স্টেশনে। গঙ্গা নদী পার হয়েই গঙ্গা নদীর ঠিক ওই পারে রয়েছে হুগলি ঘাট স্টেশন। গঙ্গা নদীর ওই পারেই রয়েছে হুগলি ঘাট স্টেশন। আমরা যাব সেই হুগলি ঘাট স্টেশনে, যেখান থেকে শুরু হবে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ইমামবাড়া। ট্রেনটা একটা কার্ভ লাইনের মধ্যে দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ট্রেনটা এগিয়ে চলেছে। এরপরেই আমরা পৌঁছবো গঙ্গা নদীর ব্রিজে। যে গঙ্গা নদীতে একসময় আমি ছোটবেলায় দেখেছি প্রচুর পয়সা ফেলা হতো এই গঙ্গা নদীতে, সেটাকে বলা হতো ঘাটের কড়ি দেওয়া। যাই হোক, সেই সমস্ত দিনগুলো এখন অনেকটা অতীত। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি গঙ্গা নদীতে। গঙ্গা নদীর উপর দিয়ে ট্রেন চলেছে তার দুরন্ত গতিতে। দারুণ একটা রৌদ্রোজ্জ্বল দিনে শীতের কুয়াশা মাখা ঠান্ডা হাওয়াকে সাথে করে আমরা গঙ্গা নদী পেরিয়ে পৌঁছে গেছি হুগলি ঘাট স্টেশনে। হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ার পরে ট্রেন তার নিজের গন্তব্যের পথে এগিয়ে গেল, আর আমি চললাম আজকের প্রথম ডেস্টিনেশন ইমামবাড়া দেখতে। অ্যাকচুয়ালি হুগলি ঘাট স্টেশন থেকে ইমামবাড়া খুবই কাছে। হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট টাইম লাগতে পারে, তার বেশি নয়। যেদিক থেকে ট্রেনটা আসলো সেই দিক দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, মানে নৈহাটির দিকে কিছুটা এগিয়ে গিয়ে বাইরে বেরোনোর পথ পাবে। সেই পথ দিয়ে বাইরে বেরিয়েই আমরা পৌঁছে যাব ইমামবাড়া যাবার রাস্তায়। মানে হুগলিঘাট স্টেশন থেকে ইমামবাড়ার চূড়া দেখা যায়। তাই সহজে ইমামবাড়া যেতে গেলে
হুগলি ঘাট হচ্ছে বেস্ট। মানে জাস্ট আমাদের বাড়ির এত কাছে এত সুন্দর সুন্দর জিনিস আছে, কখনো এক্সপ্লোর করে দেখা হয়নি। যাই হোক, আজকে চলে আসলাম আকাঙ্ক্ষিত সেই ইমামবাড়াতে। চাঁদনি ফেরিঘাটকে বাঁ দিকে রাখলাম, আর ডান দিকে সোজা দেখা যাচ্ছে ইমামবাড়ার গেট। কথা বলতে বলতে ইমামবাড়ার মূল ফটকের কাছে পৌঁছে গেছি। এখন আমরা বাঁদিকের স্ক্রিনে যে রাস্তাটা দেখলেন সেইটা হচ্ছে ব্যান্ডেল চার্চে যাবার রাস্তা। এইখান থেকে ব্যান্ডেল চার্চে যাবার টোটো পেয়ে যাবেন খুব সহজেই, ইমামবাড়ার সামনে থেকে সেটা পাবেন। চলুন এবারে আমরা এন্ট্রি নেব ইমামবাড়াতে। ইমামবাড়াতে যেতে গেলে এন্ট্রি ফি দিতে হয় জনপ্রতি 20 টাকা করে পার হেড। ইন্ডিয়ানসদের জন্য 20 টাকা এবং ফরেনার্সদের জন্য 100 টাকা পার হেড এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করব ইমামবাড়া। 20 টাকার টিকিট কেটে ইমামবাড়ায় ঢুকছি। ইন্ডিয়ান যারা তাদের 20 টাকা এবং ফরেনারদের জন্য 100 টাকা এন্ট্রি ফি। এই হচ্ছে ইমামবাড়া, হুগলি ইমামবাড়া। পাঞ্চ করবেন? হুগলির ইমামবাড়া কি এবং কেন, এটা আপনারা ঢুকেই প্রথম যে সাইনবোর্ড পাবেন সেখানে পড়ে নিতে পারবেন। যারা পড়তে ইচ্ছুক তারা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন। তবে তথ্য বলছে হুগলির ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ, যেটি 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। ভবনটি দোতলা, যেখানে প্রচুর ঘর রয়েছে, আর যার প্রবেশদ্বারে মানে মূল ফটকের উপরে একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার আছে। মসজিদের দেওয়ালে খোদাই করা কুরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে, যেটা আমরা পাই উইকিপিডিয়াতে। দেখতেই পাচ্ছেন ইমামবাড়া। চলুন একটু স্লো করে দেখি ইমামবাড়ার মূল দৃশ্যগুলো। এখন চলেছি ইমামবাড়ার যে প্রার্থনা স্থল সেইখানে। অবশ্য ভিতরে ছবি তোলা বা ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরের ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, এখন আমরা বেরিয়েছি ভিতর থেকে, আবার চলে এসেছি মূল ফটকের সামনে। ওয়াচ টাওয়ার যেখানে আছে বা সামনে যে বড় লন আছে, একটা পুল আছে, জলের পুল, সেখানে রঙিন মাছ তোমরা দেখতে পারবে। সেই সমস্ত দেখতে দেখতে সময় যে কখন তোমাকে ইতিহাস তোমাকে হাতছানি দেবে তুমি বুঝতেই পারবে না। 2025-এ দাঁড়িয়েও তুমি পৌঁছে যাবে স্বাধীনতার আগের সময়ে। আসলে ইমামবাড়া শুধু মসজিদ নয়, ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য
হাজী মোহাম্মদ মহসিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে দেবোত্তর করেছিলেন। ইমামবাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার দরজা খোলা। তাই ইমামবাড়া কর্তৃপক্ষ বলছে ইমামবাড়ার গাম্ভীর্য এবং পবিত্রতা রক্ষা করা। তবে যেহেতু এটা বহু আগে তৈরি, স্বাধীনতার আগে, এবং ওয়াচ টাওয়ার দেখলেই বোঝা যাবে এই কুঠুরিগুলো একসময় গুপ্তচর শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ওয়াচ টাওয়ারের ব্যবস্থাই ছিল, যেখান থেকে বিদেশি শত্রুদের আনাগোনা দেখা যাওয়ার কথা একেবারে অমূলক মনে হয় না। আজকে আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠব। এখানে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য ছেলেদের এবং মেয়েদের দুদিকে আলাদা আলাদা পথ রয়েছে। ছোট্ট জায়গায় সেই সময়ের দারুণ নিদর্শন এই ঘোরানো সিঁড়ি, অনেকগুলো সিঁড়ির ধাপ এবং মাঝে মাঝে এই কুঠুরি, যেখান থেকে বাইরে পরিদর্শন করা যেত। আমার মনে হয় সেগুলো গুপ্তচরদের বা বিদেশি শত্রুদের আনাগোনা দেখার জন্য এটা একটা ভালো জায়গা ছিল বলেই আমার ধারণা। এই বিষয়ে যদিও আমার সম্যক ধারণা নেই, তবুও এই কুঠুরিগুলোর অবস্থানগুলো যেন সেই রকমই নিদর্শন করে। প্রায় 25 থেকে 30 ইঞ্চির মোটা দেওয়াল, এবং সেখান থেকে চারিদিকে দর্শন করার এবং চারিদিকে নজর রাখার একটা ভালো জায়গা কিন্তু এই ওয়াচ টাওয়ার। যাই হোক, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে তোমাকে উঠতে হবে ইমামবাড়ার শীর্ষে। সেইখান থেকে দারুণ প্রাকৃতিক ভিউ তুমি দেখতে পারবে। গঙ্গা নদীর বুক থেকে কেউ আসছে কিনা, এই দেখো ছোট ছোট কুঠির, ছোট ছোট খোপ রয়েছে, যেগুলো দিয়ে শুধুমাত্র ভিতর থেকেই দেখা যাবে, বাইরে দেখা যাবে না। আমরা এখানে একটা জিনিস দেখেছি যেটা বলা হয় এখনো চলে, এই বিরাট বড় ঘন্টা, যেগুলো ঘড়ির সঙ্গে সেট করা থাকে, যেগুলো বলা হয় প্রতি 15 মিনিট অন্তর এবং 1 ঘন্টা অন্তর অন্তর এই ঘন্টাগুলো বাজে। যাই হোক, আমার সৌভাগ্য সেটা হয়নি, সেটা শোনার সৌভাগ্য হয়নি। যদিও বিরাট বড় বড় ঘন্টা, সত্যি সেই সময়কার নিদর্শন, প্রাচীন সময়ের নিদর্শন এত সুন্দরভাবে টিকে আছে, আর এত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিভাবে যে সেগুলো তৈরি করা সম্ভব হয়েছিল, সেইগুলি ভাবতে গেলে আজও আশ্চর্য হতে হয়। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি একদম ওয়াচ টাওয়ারের শীর্ষে। একদম পুরো গঙ্গার ভিউ আসছে। ইমামবাড়ার উপর থেকে
চারিদিকের ভিউ দর্শন এক অনন্য অনুভূতি হয়ে থাকুক আপনার জীবনে। আসুন ইমামবাড়া ঘুরি এবং দেখি হুগলি নদীকে এক অন্যভাবে ইমামবাড়ার ওয়াচ টাওয়ার থেকে। এই ইমামবাড়া দেখা শেষ করে এখন আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্য ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। সত্যি সেই সময়কার অপূর্ব সুন্দর কারুকার্য করা এই সমস্ত ভবনগুলি বা ঐতিহাসিক স্থাপত্যগুলি দেখলে পারে মনে হয় যে আগে আমরা কতটা উন্নত ছিলাম। যাই হোক, ইমামবাড়া দেখে এখন আমরা এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পেয়ে যাব টোটো, সেই টোটো ধরে এখন আমরা যাব ব্যান্ডেল চার্চ। ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ যাবার পথে একটা রেস্টুরেন্ট পড়বে, যার নাম তোমরা দেখতেই পাচ্ছ, বরফি। আসলে আমি তো শেয়ার টোটোয় এসেছিলাম, তাই কিছু প্যাসেঞ্জার এই বরফি রেস্টুরেন্টে নামলো তাদের দুপুরের লাঞ্চ সারার জন্য। যারা ইমামবাড়া বা ব্যান্ডেল চার্চে ঘুরতে আসবে তারা এই বরফিতে নিজের লাঞ্চ সেরে নিতে পারো। এছাড়াও ব্যান্ডেল চার্চের সামনে প্রচুর প্রচুর খাবারের দোকান আছে, সেখান থেকেও তোমরা তোমাদের লাঞ্চ সারতে পারো। যাই হোক, সেই প্যাসেঞ্জারগুলো নামিয়ে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল চার্চের দিকে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। 25শে ডিসেম্বর দারুণ সাজে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। যদিও 25শে ডিসেম্বর চার্চের গেট বন্ধ থাকে। আমি গেছিলাম 26 তারিখ, তাই চার্চ খোলা ছিল। সেই মরিয়ামের সেই কাহিনী, যিশুর সেই জন্ম কাহিনী, যে মেষ পালকেরা নোটিশ করেছিল একটা উজ্জ্বল নক্ষত্র, সেই বণিকেরা যারা এই উজ্জ্বল নক্ষত্র দেখে সেই ঘরে এসেছিলেন, সেই কাহিনী ফুটে উঠেছে চার্চে। প্রত্যেকটা নিদর্শন অপূর্ব সুন্দর কারুকার্য করা এই ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল ব্যাসিলিকা একটি তীর্থস্থান। এখানে কোনো পিকনিক করা যাবে না, কিন্তু খাবার নিয়ে এসে আপনি সারাদিন এখানে কাটাতে পারেন। এবং ভিজিটিং আওয়ার সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। দারুণ সময় কাটাবার দারুণ একটি ডেস্টিনেশন এই ব্যান্ডেল ব্যাসিলিকা, যাকে আমরা ব্যান্ডেল চার্চ নামেই চিনে থাকি। আসলে এটি প্রাচীনতম খ্রিস্টীয় গির্জাগুলির মধ্যে একটি। এটি বাংলায় পর্তুগিজ বসতির স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। 1660 সালের দিকে এটি নির্মিত। বলা হয় 1988 সালে পোপ জন পল দ্বিতীয় কর্তৃক এই ব্যাসিলিকা হিসেবে ঘোষণা করা হয়েছিল এই চার্চটি। গির্জাটিতে মাদার মেরির মূর্তি, 3টি বেদি, একটি বিশাল ঝাড়বাতি, কাচের জানালা, বিশাল টাওয়ার ঘড়ি, প্রধান মন্দির এবং সমাধি রয়েছে। যদিও এখানেও অন্যান্য জায়গার মতো ভিতরে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভিতরের ফটো বা ভিডিও তোমাদেরকে
দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবুও বাইরের ভিউগুলো তোমরা দেখে নাও, খুব সুন্দর বাইরের ভিউ, এবং সেখানে সেলফি ফটো তোলার জন্য, সময় কাটাবার জন্য, বসার জন্য দারুণ জায়গা রয়েছে। ছায়ানিবিড় পরিবেশে, হালকা রৌদ্রোজ্জ্বল দিনে, শীতের কুয়াশা মেঘাচ্ছন্ন দিনে দারুণ একটি সারাদিনের সময় কাটাবার জায়গা হতে পারে এই ব্যান্ডেল ব্যাসিলিকা। চল এবার ওপরে যাবো, আগে ভিতরটা ঘুরে আসি, তারপরে এখানেই খেলবো, মাঠেই থাকবো। ওই মাঠেও যাবো, আগে ভিতরে ঘুরে যাবো। যীশু খ্রিস্টের জন্মদিনে বহু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মনস্কামনা রাখছেন গড যিশুর কাছে। আজকে আমার ডেস্টিনেশনে 3টে জায়গায় রাখতে পেরেছি। ব্যান্ডেল চার্চ দেখার পরে এখন আমরা যাব লাহিড়ী বাবার মন্দির। লাহিড়ী বাবার মন্দির যেতে গেলে ব্যান্ডেল চার্চ থেকে তোমাকে অটোয় করে পৌঁছে যেতে হবে ব্যান্ডেল স্টেশন। হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন পৌঁছে সেইখান থেকে তুমি আবার টোটো বা অটো পেয়ে যাবে লাহিড়ী বাবার মন্দিরে যাবার জন্য। ব্যান্ডেল চার্চ থেকে লাহরিয়া মন্দির যাওয়ার জন্য ভাড়া পড়বে অনেক বেশি। তার থেকে যদি ব্যান্ডেল স্টেশনে চলে আসা যায়, স্টেশন থেকে লাহরিয়া মন্দিরে যাবার জন্য টোটো বা অটো পাবে 20 টাকা থেকে 25 টাকা ভাড়াতে। আমি সেইভাবেই গেছিলাম। তবে যে কোনো গাড়িতে যাবার সময় দরদাম করে নিয়ে যাওয়াটাই বেস্ট। এখনও দেখো এখানে ট্রেকার কিভাবে চলে। বহু বছর আগে আমাদের এলাকায় যেভাবে ট্রেকার চলতো, মানুষজন ঝুলে ঝুলে এদিকে ওদিকে দাঁড়িয়ে ছাদে বাম্পারে টোটাল ভর্তি হয়ে একটা ট্রেকার চলতো, এখনও দেখলাম এইদিকে ঠিক সেইভাবে ট্রেকার চলে। আর প্রচুর পিকনিক স্পট দেখলাম। কথা বলতে বলতে একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি লাহিড়ী বাবার মন্দিরের দিকে। খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার মন্দিরের। একটা গ্রাম্য পরিবেশকে সজীব করে তুলেছে একটা মন্দির। সেখানে এত ভিড়, আমার তো মনে হয় সেই গ্রামের অর্থনীতি খুব শিগগিরই বদলে যাওয়ার পথে ওই মন্দিরকে ঘিরে। কথা বলতে বলতে
পৌঁছে গেছি লাহরি বাবার মন্দিরে। এখানে বেশ জমজমাটি ব্যাপার দেখলাম, প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সঙ্গে অফুরন্ত খাবারের দোকান। কথা বলতে বলতে পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। দারুণ সুন্দর শীতের সকালে দারুণ ফুল গাছ পরিবেষ্টিত, রাজহাঁস প্রথমে ঢুকেই চোখে পড়বে, এবং দারুণ সুসজ্জিত বাগান। সবাই সবার ফটো তোলায় ব্যস্ত, হয়তো কাউকে আমি একটু বিঘ্ন ঘটিয়েও ফেলেছি। যাই হোক, তার জন্য আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলের বাগান পুরো মন্দির জুড়ে রয়েছে, এবং অসম্ভব সুন্দর বিভিন্ন ধরনের কারুকাজ করা মূর্তি রয়েছে মন্দিরের পুরো মন্দির স্থল জুড়ে। পুরো মন্দির ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে যাবে বুঝতেই পারবে না। বিভিন্ন সময়কার বিভিন্ন ধরনের সংস্কৃতির চিত্র এই মন্দিরের বুকে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছি দুর্গা মায়ের মূর্তি পালকি বাহকেরা নিয়ে চলেছেন। অগণিত মানুষ এই মন্দির চত্বরে, এবং দারুণ সুসজ্জিত বাগান, ফুলের বাগান থেকে শুরু করে প্রত্যেকটা গাছ, এবং দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর। বিভিন্ন ঠাকুরের মূর্তি পরিবেষ্টিত এই মন্দির চত্বর। দেখতে দেখতে আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। যদিও যে টাইমটায় গেছি সেই টাইমটায় মন্দিরের মূল ফটক বন্ধ ছিল, তবুও অনন্য সুন্দর এই সমস্ত ফুলের বাগান এবং মূর্তি। এই যে রাধাকৃষ্ণের যুগলের সুন্দর একটি মূর্তি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখতে পেলাম একটা গাছের ডাল কেটে সেখানে একটু জায়গা ব্ল্যাঙ্ক রয়েছে, সেইখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। ওয়াও, কি সুন্দর! দেখো, এটাকেই বলা হয় শিল্প, এটাই হচ্ছে আর্ট। দারুণ সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, গাছের ডাল যেখানে কেটে কাটা অংশেই সেই মূর্তিটা তৈরি হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি মূল মন্দির চত্বরে। একটা বিষয়, এইখানে কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, মূল মন্দির চত্বরে যাওয়ার ওয়ান ওয়ে রাস্তা। তুমি কিন্তু ইন করতে পারবে যেদিক দিয়ে, সেদিক দিয়ে তুমি কিন্তু আর বেরোতে পারবে না। প্রথমে ঢুকেই আমরা দেখতে পাই লাহরি বাবার মন্দিরে মূল ফটকের সামনে, মূল মন্দিরের সামনে আমাদের মহাভারতকে মহানা করিয়ে দেয়। সেই মহাভারতের অর্জুনের রথ সামনে দেখতে পাচ্ছি। মূল মন্দির বিকেল 4টের সময় খোলে। সেই সময় অবধি থাকার সময় আমার ছিল না, তাই বাইরে থেকেই মূল মন্দিরটাকে দর্শন করলাম। এখানেও দেখলাম অনন্য সুন্দর কারুকার্য। দাঁড়িয়ে রয়েছি এখন মূল মন্দিরের সামনে। কিছুটা ফটো সেশন চললো, তারপরে আমরা এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে পড়ব। যেতে যেতে
যতটা দেখা যায় তোমাদেরকে দেখিয়ে নিই, চলো। মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে পাবে অনেক অনেক খাবারের দোকান। হ্যাঁ, মন্দির এলাকার ভিতরেই অনেকগুলো খাবারের দোকান পাবে। সারাদিনের ঘোরাঘুরি ক্লান্তির পর একটু পেট ভরিয়ে নেওয়ার পালাই বাড়ি। শীতকাল, এখন এখানে আছে পিঠে পুলি, বিরিয়ানি, তাছাড়াও বাড়ির জন্য কেউ ঘি, আচার, কাসুন্দি, সয়া সস, টমেটো সস, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। কেনাকাটাও চলছে পুরো দমে। শীতের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু। আমাদের আজকের ছোট্ট ট্যুর ডেস্টিনেশন এখানেই শেষ হলো। ট্যুর শেষ করে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে, আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের ট্যুর প্রোগ্রামটা এই অবধিই থাক। কথা বলতে বলতে লাহোরিয়া মন্দিরকে দেখে আবার পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে এইবারে যারা হাওড়া যাবে তারা হাওড়ার ট্রেন ধরবে, আর যারা ইস্টার্ন রেল বা রানাঘাট, কৃষ্ণনগর, 24 পরগনার দিকে যাবে তারা নৈহাটির ট্রেন ধরবে। আমি পৌঁছাবো নৈহাটিতে। যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর, তাই আমাকে এখন পৌঁছাতে হবে নৈহাটি। ট্রেন চলে এসেছে, এখনই ট্রেনে উঠব। তার ফাঁকে যতটুকু দেখানো যায় তোমাদেরকে ব্যান্ডেল জাংশন স্টেশনের কিছুটা ছবি দিয়ে শেষ করছি আজকের এই সুন্দর দিনের মুহূর্তগুলি।